দিন দিন মানে কি দিব? ভিক্ষা। হোয়াট আর ইউ বেগার সিরিয়াসলি? Yes, ma'am. 100% sure. We are ফকির। দিন ভিক্ষাটা দিন। Give us alms. ওয়েট বাই দ্য ওয়ে আপনার ছিনতাইকারী না তো? কি যে বলেন না ম্যাডাম, আমরা ছিনতাইকারী হতে যাব কোন দুঃখে? চিন্তাই করা তো অপরাধ। আমরা হচ্ছে ফকির। দেন তাদের ভিক্ষাটা দেন তো। Give us alms. স্ট্রেঞ্জ, এটা কোন ধরনের ভিক্ষাবৃত্তি? ম্যাডাম ইংরেজি ফুটেন না। দেখেন আমরা কিন্তু অশিক্ষিত ফকির না, আমরা ইংরেজি, আরবি, ফার্সি, হিব্রু, ল্যাটিন, গ্রিক সব ভাষা বুঝি, যদিও আমাদের মাতৃভাষা বাংলা। তাই ইংরেজি ফুটাবেন না, বাংলাতে বলুন। দেখেন তাড়াতাড়ি ভিক্ষাটা দিয়ে দেন, আমাদের আরো অনেক টার্গেট আছে, ওই টার্গেটের কাছে যেতে হবে। দেন 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 দেন। আপনারা নিশ্চয়ই চিটার বাটপার ধাপ্পাবাজ। আপনাদের মতো মানুষকে আমি খুব ভালো করেই চিনি। আমি 3 জনকে তো দূরের কথা, একজনকেও টাকা দিচ্ছি না। ম্যাডাম আপনার লেকচার বন্ধ করেন, এইখানে মোরালিটি কথা বলে কোনো লাভ নেই। আমরা আপনাকে টার্গেট করেছি, ভিক্ষা আমাদেরকে দিতেই হবে, কারণ আমাদের টার্গেট মিস হয়। এই শপথ আমরা সেদিন থেকে নিয়েছি যেদিন থেকে আমরা এই পেশায় নাম লিখিয়েছি। টার্গেট যদি স্বেচ্ছায় ভিক্ষা দিতে অস্বীকৃতি জানায়, তার কাছ থেকে ভিক্ষা কিভাবে আদায় করতে হয় তার নীতিমালা আমরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি। এখন আপনি ভেবে দেখুন, আপনি কি আমাদের স্বেচ্ছায় দান কর্মসূচি গ্রহণ করবেন, নাকি আপনার সম্মান হারাবেন? আপনাদের ভিক্ষার রেট কত? আরে ম্যাডাম আপনি তো দেখছি বাড়তি কথা বলেন। ভিক্ষার আবার রেট হয় নাকি? দানের ব্যাপারে যার যত সামর্থ্য সে তত দান করবে। তবে হ্যাঁ, আমাদের একটি রেস্ট্রিকশন আছে, মিনিমাম রেস্ট্রিকশন, এর নিচে আপনি নামতে পারবেন না। তা সেটা কত? 100 টাকা। What is this, Raza Fat? দিস ইজ ভ্যাট। ভেরি ব্যাড। এখানে এক্সট্রা যে 5% ভ্যাট আছে সেই কথা কে বলবে? ফাইন্যান্স ম্যানেজার। Sure, VAT. ভ্যাট? ভিক্ষার মধ্যে আবার ভ্যাটও থাকে? কি বলতেছেন আপনারা এইসব? দুস্থ কল্যাণ ট্রাস্ট ভিক্ষা আদায়ের অতিরিক্ত টাকাটি, যে মানে যে 5% ভ্যাটটা, আমি বুঝিয়ে বলছি। আপনি যদি আমাকে 100 টাকা দেন, তার সাথে সাথে আপনাকে আরো 5 টাকা বাড়িয়ে দিতে হবে। এই যে আপনি অতিরিক্ত 5 টাকাটা আমাকে দিলেন, এটা সরাসরি গিয়ে জমা হবে দুস্থ কল্যাণ ট্রাস্টে। এখানে সমাজের দুস্থ, পীড়িত, অসহায় মানুষের কল্যাণের জন্য টাকাটি ব্যয় হবে। So, এখন আপনি আমাদেরকে পার হেড 100 করে 300 টাকা দিবেন, সাথে 5% ভ্যাট, অর্থাৎ 5 × 3 = 15, অর্থাৎ দাঁড়াইলো 315 টাকা। চাইলে আরো বেশি দিতে পারেন, কিন্তু কম একদম মেনে নেওয়া যাবে না। সো দেন ভিক্ষাটা দেন। ধরেন, বিরক্তিকর। 500 টাকার নোট। 500। টেক ইট, মুভ। ও Please give us arms. স্যার এসিটা একটু ছাইড়া দিই। এই
তোকে আমি এসি ছাড়তে বলছি? পাকামি করিস কেন? গাড়ি চালা। এই জানলা খুলিস কেন? বারবার জানলা খুললে টেম্পার নষ্ট হয়ে যাবে না? লাগা। কি হয়েছে? কি হয়েছে তোর? আবার নামে? করতাম না চাকরি। হারাম জাদা, তুই জানিস আমি কে? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তোর কত বড় সাহস, তুই গাড়ি থামাই দিছিস? এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি পড়ায় গন্ডায় 12,000 টাকা প্রতি মাসে বেতন দিই। 12,000 টাকা কাকে বলে তুই জানিস? তুই আবার বলছিস আমার চাকরি করবি না? বাসে 12,000 টাকা বেতন দে, 12,000 টাকা বেতন আমার উদ্ধার করে আলতেছে। আপনার এই 12,000 টাকা আমি দান করে দিলাম, আপনি আরেকটা ড্রাইভার রাখতে দিন। যে আমি চৌধুরী, এই দেশে 10টা শিল্পপতির মধ্যে আমি হচ্ছে একজন। ফুডের বিজনেস, সিরামিকের বিজনেস, গার্মেন্ট বিজনেস, কাঁচামাল থেকে পাকামাল, 32টা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি। তুই আমার টাকা দান করবি? তুই জানিস সুইস ব্যাংকে আমি টাকা রাখি? কত টাকা আমি বিদেশে পাচার করি সেটা বাসায় গিয়ে বলতে হবে। আর তুই আমাকে টাকা দান করবি? ছোট লোক, গরিব, ফকিন্নি। তুই জানিস প্রতি বছর আমি কত টাকা মানুষকে দান করি? দয়া কইরা 2টা টাকা ভিক্ষা দিয়া যান আল্লাহু, সেই সম্পদ করিবে সমায়ান। দয়া কইরা 2টা টাকা দান করিয়া যান আল্লাহু। আল্লাহু আল্লাহু। এক্সকিউজ মি স্যার, উই আর ফকির, প্লিজ গিভ আস আর্মস। আর্মস মানে অস্ত্র? এই তোমরা অস্ত্র কথা বলছো কেন? কে তোমরা, কি চাও? না 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 স্যার, অস্ত্র না স্যার। আপনি তো দেখতে শুনতে বড় লোক মানুষ। বড় লোক মানুষ ইংরেজি বলতেন না। বড় লোক ইংরেজি না বুঝলে তো তার সমাজে সে ছোট লোক হয়ে যায়, একেবারে লোতে চলে যায়। বিষয়টা হচ্ছে উনি বলছে গিভ আস আর্মস, নট আর্মস, অস্ত্র না, মানে ভিক্ষে দেন। ভিক্ষা? ভিক্ষা দেবো মানে? আরে তোমরা কেমন ভিক্ষুকা! আজকে আমি কোন দেশে এসে পড়লাম? হ্যাঁ, ঠিকই তো আছে, বাংলাদেশে তো আছি। এই যে আমার পাশে প্রতিবাদী ড্রাইভার একটু পর পর বিদ্রোহ করে। আচ্ছা, আমাকে একটা কথা ক্লিয়ার করতো, তোমরা কে? তোমাদের ড্রেস দেখে তো ভিক্ষুক মনে হচ্ছে না। তোমরা জানো আমি কে? আমার কাছে ধান্দাবাজি করতে আসছো? না না স্যার, আমরা কোনো ধান্দাবাজি করতে আসি নাই। আমি হচ্ছে রাজা। আমি বাদশা। আমি সম্রাট। আমরা বেগার, মানে আমরা ভিক্ষুক, আমরা ভিক্ষা চাইতে আসছি। প্লিজ গিভ আস আর্মস। রাজা, বাদশাহ, সম্রাট, তোমরা করছো ভিক্ষা? তাহলে আমি চৌধুরী, আমি কি করবো? না 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 না, এত নিচের প্রফেশন তো আমি আর দেখি না। আপনি কি করবেন সেটা তো আপনার ব্যাপার, আমরা তো জানি না। আমরা শুধু এটাই জানি যে আপনি আমাদেরকে এখন ভিক্ষা দিবেন। আরে বাবা বাবা বাবা, এরা দেখছি শিওর শট ভিক্ষুক। যার কাছে চাইবে সেই দিতে বাধ্য থাকিবে। ইয়েস, অফ কোর্স স্যার। এই, তোমরা জানো আমি কে? তোমরা আমাকে ফিটিং দাও, দাও, তোমাদেরকে আমি সেটিং এর ব্যবস্থা করতেছি। স্যার, আপনি একদম উত্তেজিত হবেন না স্যার, তাহলে কিন্তু শারীরিকভাবে আপনার একটু ক্ষতি হতে পারে। রেগে যাবেন তো হেরে যাবেন। এখন ধরেন স্যার, আমাদের এই 3 জনের মাঝে একজন যদি আপনার গাড়ির চাকার নিচে চলে যায়, দেখবেন সাথে সাথে বাকি 2 জন বিদ্রোহ ঘোষণা করে বসবে। কারণ কথায় আছে 10 মিলে করি কাজ। হ্যাঁ, সবাই এখানে লোকজন ভিড় করে ফেলবে এবং সবাই কিন্তু আমাদের পক্ষে কথা বলবে। তখন কিন্তু এই ভিক্ষার মামলাটা অ্যাক্সিডেন্টের মামলা হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। এখন আপনি বলেন, আপনি কি সেটা চান? তা তোমাদের কত ভিক্ষা দিতে হবে? ভিক্ষা স্যার, আপনাকে শুট অ্যান্ড বুট এই অবস্থায় দেখে মনে হয় আপনি অবশ্যই ধনাঢ্যবান ব্যক্তি। এই গাড়ি মেনটেন করেন, একটা ড্রাইভারও রেখেছেন, তার মানে ক্যালকুলেশন হলো 3 তারিখে 9 সাথে 100 টাকা ভ্যাট, তার মানে 1000 টাকা। একটু আগেই না কইসলাইন আপনার কত টাকা আছে? সুইস ব্যাংকও আপনার টাকা আছে। এখন সামান্য 3টা ফহির আইছে, এই 3টা ফহির টাকা দিতে পারুন না। এবার বড় বড় কথা কইন। দেয়া লাইন স্যার, দেয়া লাইন, লাগলে আমার বেতনের টাকা দেয় লাইন। এই ড্রাইভার বাচ্চা, তুই আমার কাটা ঘায়ে লবণের ছিটা দেশ। ব্যবস্থা নিতেছি, তোর আমি ব্যবস্থা নিতেছি। এই 1000 টাকা কি ভিক্ষা হয়?
একের পর কয়টা শূন্য হয় সেটা তোরা জানিস? জীবনের লাস্ট কবে 1000 টাকার নোট দেখছিস সেটা বলতে পারবি? আবার স্যার, একের সাথে 3টা শূন্য দিলে 1000 টাকা হয়। আর লাস্ট কবে দেখছি সেটা 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 বড় কথা নয়, এখন আপনি দিলে দেখবো। স্যার প্লিজ আমাদের টাইমটা কিল করবেন না। আমরা অনেক ব্যস্ত স্যার, আমাদের হাতে সময় নেই। আপনি আমাদেরকে ভিক্ষাটা দিয়ে দিন স্যার, আমরা চলে যাই, আমরা নেক্সট টার্গেটের কাছে যেতে হবে। দিয়ে দেন স্যার, দিয়ে দেন। স্যার দেয়াল হইন, দেয়াল হইন স্যার। তোমাদের 500 টাকা দেই আমি। ফাইন্যান্স ম্যানেজার, আমরা কি এখন কোনো ডিসকাউন্ট দিতে পারি? না 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 না, আমাদের অকেশনালি মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকে, অফার থাকে। এই মুহূর্তে চলমান কোনো ডিসকাউন্ট নেই, সরি স্যার। তো তো স্যার নো ডিসকাউন্ট। আপনি আমাদের যত দ্রুত টাকাটা দিবেন আমরা তত দ্রুত এখান থেকে যেতে পারবো স্যার। প্লিজ দিয়ে দেন স্যার, দেন Please, দেন, please, স্যার, please, দেন। পুরোটাই দেন। আমি বুঝছি না। না ধর, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। গরিব ছোট লোক। জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই এটার অর্থ কি? অর্থ, হ্যাঁ স্যার, এই উহার আবিধানিক অর্থ হচ্ছে আপনার এই দানের বিনিময়ে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এহকাল এবং পরকালে আপনাকে উত্তম কিছু দান করবে। এবং আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম, আশেপাশে ময় বরবি কইরা যাবেন গান, আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। তাই ফকিনি বাচ্চা, তুই দাঁড়ায় আছিস কেন? 1000 টাকা তোর জন্য 1000 টাকা খরচা গেল। নট চাকরি নট, যা আমার সামনে যা, যা গেলে আরামজাদা। 1000 টাকা কামাই দেখিস কেমন লাগে? বদমাইশ কোথাকার। ঠিক আছে। এই যে আপনি না নিজেই ভিক্ষুক, আপনি আরেক ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছেন। আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এখন সেই সন্দেহটা একদম শক্ত হলো। আচ্ছা, এখানে সন্দেহের কি আছে ম্যাডাম? একটা ভিক্ষুক আর একটা ভিক্ষুককে টাকা দিতে পারবে না, এই নিয়ম কোথায় লেখা আছে আমাকে একটু বলতে পারবেন? সবকিছু না সংবিধানে লেখা থাকে না, কিছু জিনিস অনুমান করতে হয়। আপনি কি কখনো দেখেছেন সমাজে একটা ভিক্ষুক আরেকটা ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে? এখন সত্যি সত্যি আপনি পরিচয়টা বলেন, না হলে আমি পুলিশকে ডাক দিব, আর পুলিশ সন্দেহভাজন হয়ে আপনাকে ধরে নিয়ে যাবে, থানায় নিয়ে ইচ্ছা মতো পেদানি দিবে। তখন তো সব ঠিকই বলবেন, তাড়াতাড়ি বলেন, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন দিচ্ছি। আরে কি আশ্চর্য, আপনি আমার আসল পরিচয় জেনে কি এমন করতে পারবেন বলেন তো? আচ্ছা, আপনি কি আমাকে বিয়ে করবেন? হোয়াট? আপনার কত বড় সাহস, আপনি আমাকে বিয়ে করে দিচ্ছেন? আমি এখনই পুলিশে ফোন দিব। আপনি জানেন আমার কাজিন পুলিশের ডিআইজি এবং আমার আঙ্কেল পুলিশের ওসি। ম্যাডাম, আল্লাহর রস্তে ক্ষান্ত হন, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আচ্ছা, আমি আপনার কি এমন ক্ষতি করছি যে আপনি আমাকে পুলিশের কাছে ধরাই দিতে চাচ্ছেন? তাহলে আপনার আসল পরিচয়টা বলেন। দেখেন, প্রথমত আমি একজন মানুষ, আর দ্বিতীয়ত আমি একজন ভিক্ষুক। ভিক্ষা ছাড়া এখন আপাতত আমার হাতে আর কোনো কাজ নেই, তাই আমি ভিক্ষা করতেছি। কিন্তু আপনি ভাববেন না, সমাজে আপনি যে ভিক্ষুকগুলোকে দেখেন আমিও তাদের মতন একজন। আমার সাথে আপনি যাদেরকে দেখছেন না, আমাদের সবাইকে ওই ধনী বিত্তরা প্রতারণা করে এক একজনকে হতদরিদ্র বানায় রেখে দিচ্ছে। আর আপনারা তো আমাদের এই পোশাক আশাক দেখে তারপরে বিবেচনা করেন যে আমরা কেন ভিক্ষুক। কিন্তু সত্যটা এটাই যে একজন ভিক্ষুকের ভিতরে ভিতরে যে বেহাল অবস্থা থাকে না, আমাদেরও সে একই অবস্থা। কিন্তু তাই বলে আপনারা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি ভিক্ষা আদায় করবেন? কই না তো, আমরা তো সাধারণ মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে ভিক্ষা নিচ্ছি না। আমরা শুধুমাত্র যারা বড় লোক তাদের থেকে জোর জবরদস্তি করে ভিক্ষা চাইতেছি এবং নিচ্ছি। আপনি তো বড় লোকের, আপনার কাছে কেন চাইছি এবার বুঝতে পারছেন না? এখন কি আমাকে যেতে দিবেন? আর যদি যেতে না দেন তাহলে দিন, ভিক্ষা দিন। বাহ, বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং। আমি না দেশে এই প্রথম এরকম দেখলাম। আপনাদের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে তো আপনি একা, তা আপনার একা রেট কত? আমার একা রেট আসলে যা পারবেন আপনি তাই দেন, সমস্যা নেই। এই নেন। থ্যাংক ইউ। একটু আসেন। আমার বাবা হচ্ছে এই শহরের সব থেকে ধনী লোক। আমার বাবার কাছে আপনি যা পারেন আদায় করে নিয়ে। থ্যাংক ইউ।
আসসালামু স্যার। এই ফকিন্নি পোলা, তুই আমার বাড়ির সামনে কি করতেছস? তোর চাকরি না নোট করে দিছি, তারপরে তুই আমার বাড়ির সামনে আইছস কেন? মায়া মায়া গো, অত বড় কথা। আর চাকরি থাকবো কি থাকবো না, এটা তো হরের কথা। আগে আপনি আমারে কহেন, আপনি আমার হইনি হুলা কইছেন কি লিখা? আমার বাপ মা কি হইনি আছেন এটা আপনি জানেন? আমার 4 পুরুষ আছিল জমিদার, আমি জমিদার বংশের ফুলা। ভাগ্যের দোষে আমার বাপের গালে এসে সব জমি জিরাপ শেষ হয়ে গেছে। আমার বাপ মা লেখাপড়াও ঠিক মতো করাইতেছে না, এর লেগে আজকে আমি ড্রাইভার। আর আপনি আমার কইতেছেন হইনি হুলা। ওরে বাবারে ভুল করছি। তোমার আমি ফকিন্নের বাচ্চা বলে বড্ড ভুল করেছি, অন্যায় করেছি। তা জমিদারের পোলা, আপনি কেন এসেছেন? আপনার চাকরি না আমি নট করে দিয়েছি, আবার কেন এসেছেন তাহলে? মায়া মায়া গো, অত সুন্দর ব্যবহার। স্যার, অহন আপনার ব্যবহারটা খুব ভালো লাগবে। আপনি আমার লগে সম্মানের সহিত কথা কইছেন, আপনার লগে আমার সম্মান দিয়ে কথা কইতে হইব। তাই স্যার, আপনার আমি সম্মানের সহিত একটা কথা কইতেছি। সবকিছুরই তো স্যার একটা সিস্টেম আছে। আপনি আজ আমারে পাছায় লাত্তি মেরে বাইর করে দিবেন, আর আমি আমার বউ বাচ্চা লইয়া গিয়া ভিক্ষার করবাম রাস্তা। এইটা তো স্যার আমার এদের সম্ভব না। কে স্যার, আপনার মনে নাই চাকরি নেওয়ার সময় আপনি আমার কি কইছিলেন? চাকরি যদি ছাইরা দিতে হয় তাহলে আমার আপনার 6 মাস আগে জানাইতে হইব। তাহলে আপনার বেলাও তো একই কথা হইব, আপনি আমার 6 মাস আগে কইবেন। আমি এই 6 মাসের ভিতরে বাইরে একটা চাকরি দেখবাম। যদি চাকরি পাওয়া যায় তাহলে আমি আস্তে করে চলে যাম, আপনার কোনো টেনশন নাই। কিন্তু স্যার, যদি এই 6 মাসের ভিতরে চাকরি না পাই আমি, তাহলে এই 6 মাস আপনার আমার বেতন দিতে হইব। এছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমার চাকরিতে রাখবেন। ড্রাইভার বাচ্চা, স্যার, ভুল করে আলছেন, মারাত্মক একটা ভুল করে আলছেন আপনি। আমার বাপ ড্রাইভার না, সারা জীবন বেড়া জমি জিরাত বেচ্চা খাইছে। আমি হইছি গা ড্রাইভার। পরে আমি তার গরম যে আপনি জানেন না, আপনি যে হাই প্রেসারের রোগী, আপনি যদি ফিটকায় পড়ে যান তাহলে সব শেষ। আর তাছাড়া স্যার, উত্তেজিত হয়ে কোনো লাভ নাই। আমার দাবি আমি যেমনি হোক এমনি আদায় করবাম। প্রয়োজনে এখানে আমি বিক্ষোভ মিছিল করবাম, সমাবেশ করবাম। প্রয়োজনে আমি এখানে আমার অনশন করবাম। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক কথা বলছেন ভাই। আপনার আমার পছন্দ হয়েছে, আপনি একজন বিপ্লবী মানুষ। আপনার এই আন্দোলনের সাথে আমরা আপনার সাথে আছি। কিন্তু ভাই, আপনার দাবি দফাগুলো কি কি, সেগুলো কি ঠিক করেছেন? আমার তো এক দফা এক দাবি, আমারে চাকরির থেকে ছাড়াই করতে হইলে অন্তত 6 মাস আগে জানাইতে হইব। আর নাইলে আমি এই রাজপথ ছাড়তামই না। অতি উত্তম। আচ্ছা ভাই, আপনার দাবিগুলোর সাথে যদি আমাদের দাবিও যুক্ত করি, এতে আপনার কোনো আপত্তি আছে? আপনার কোনো অসুবিধা আছে? কিতা কইন ভাই, আমার লাগি তো এটা আরো ভালো হইতাছে, বরং আন্দোলনটা আরো শক্ত করে হইতাছে। Good. তাহলে বিক্ষুব্ধ জনতা একসাথে বজ্র কণ্ঠে দাবি তোলো, স্যারের নিকট আমাদের আজকের ভিক্ষার রেট অনলি 20,000 টাকা। নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস, নো কনসিডার। গরিবের দল, ছোট লোকের দল। আমি চৌধুরী, 32টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি সারা দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে ফিটিং দিয়ে ব্যবসা করি, আর তোরা আসছস আমার বাড়ির সামনে আমারে ফিটিং দিতে। খেলা হবে, ছোট লোকের বাচ্চা, খেলা হবে। দেখ আমি কি করি। ফাইন্যান্স ম্যানেজার, স্যার, কুল ডাউন, শান্ত হয়ে যান স্যার, শান্ত হয়ে যান। নয়তো আপনার ওই যে বাবা চিনিটা টুকু আপনার সুগারটা ফল করতে পারে। তখন কিন্তু আপনার 32, 33, 34টা কোম্পানি আপনার সাথে যাবে না স্যার। গরিব দুঃখীর আন্দোলন মাইনা নেন, গরিব দুঃখীর আন্দোলন অবহেলা করেন না। এই আন্দোলন কিন্তু বিথা যায় না স্যার। আন্দোলন করবি না? খেলা দেখ কেমনে হয়। এই দারোয়ান, দারোয়ানকে ডেকে কোনো লাভ নেই স্যার, সেও তো একজন গরিব দুঃখী মানুষ। আপনি তাকে কি বলবেন? আপনি যদি তাকে ডাক দেন, সে এসে কিন্তু আমাদের আন্দোলনের সাথেই যুক্ত হবে স্যার। তখন আপনি কি করবেন স্যার? আরো ধরুন, এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে সবাই আপনার বাড়িতে চলে আসলো স্যার। যেমন পানওয়ালা, সবজিওয়ালা, চাওয়ালা, রিক্সাওয়ালা সবাই আপনার বাড়িতে আসলো এবং আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়ে গেল। তখন আপনি কি করবেন? কাকে থেকে কাকে সরাবেন স্যার? শুধু আপনার মান সম্মান সব আপনি হারিয়ে ফেলবেন স্যার। আর আপনি যদি আপনার মান সম্মান বাঁচাতে চান, তাহলে আপনি আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিন। আপনি কিন্তু আমাদের এই দাবি না মেনে আপনি কোথাও পালিয়ে যেতে পারবেন না। আর আপনি যদি পালিয়ে যান, তাহলে কিন্তু টুক করে আপনি আপনার বাড়িতে ঢুকতে পারবেন না। আপনি কিন্তু আমাদের এই সমাজে হবেন একজন অবহেলিত, ঘৃণিত। আপনাকে এই বঞ্চিত সমাজ গালি দিবে। সো এখন দিন। আচ্ছা ঠিক আছে, আন্দোলন করা দরকার নাই।
জাস্ট আমি বলছিলাম কি 20,000-এর জায়গায় একটু ডিসকাউন্ট দিয়ে 10,000 করা যায় না? ফাইন্যান্স ম্যানেজার, না না না, নো ডিসকাউন্ট। আর গরিব ছোট লোক না, টাকা নাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চল আয় যাইতে বলছে, যাও। ভিতরে ঢুকা ছাড়া তো কোনো উপায় নাই, এখন কি করবেন? অ্যাকশন। Please give us arms. Please, please, please give us arms. অসহায় রে 2টা টাকা যে করিবে দান, আখেরাতে আল্লাহ পাকে করিবে সম্মান। দিন দুঃখিনীর হাতে 2টা টাকা দিয়া যান আল্লাহু। হু আল্লাহু, হু আল্লাহু। আমরা বন্ধু কপাল মন্দ আপনার ঘর জানাই, এই দুনিয়ার ভালা খাবার আঙ্গর ভাগ্যে নাই, তাই তো আমরা 10 দুয়ারে ভিক্ষা কইরা খাই আল্লাহু। হু আল্লাহু, হু আল্লাহু। কি ব্যাপার, তোমরা কারা আর কি চাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্টি, আমি রাজা, আমি বাদশা। আমি সম্রাট। আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি আন্টি। দেন। দিন, ভিক্ষাটা দিন। কোথায় আমরা ভাবছি আমাদের খেয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ধপাস করে মুখের উপর দরজা বন্ধ করে দিব, তা না করে হাসতেছে। আন্টি আপনি হাসতেছেন, আমরা ভিক্ষুক, ভিক্ষা চাই, যাচ্ছে দেন। এই যা আছে দেন মানে? আমরা কি চিন্তাকারী নাকি? একটু মোলায়েম কণ্ঠে বলে, যাচ্ছে দেন, যা আছে দেন আনছি। যা দিবেন দেন। দিবেন দেন। যা দিবেন দেন। আরে আপনারা মা, তুমি হাসতেছো কেন? তুই কি এদের চিনিস নাকি? হ্যাঁ দেখ না, এরা কোট টাই প্যান্ট পরে এরা ভিক্ষা করতে এসছে। এরা কি ভিক্ষুক? তুই জীবনে কোথাও দেখেছিস যে কোট টাই প্যান্ট পরে কেউ ভিক্ষা করে? আবার আমাকে আন্টি বলেও ডাকছে। তুই কোনোদিন দেখেছিস কাউকে কোনো ভিক্ষুককে আন্টি বলে ডাকতে? দেখেছি মা, ওনাদেরই দেখেছি। ইনফ্যাক্ট ওনাদের সাথে আমার এর আগে 2বার দেখাও হয়েছে। আমার কাছে ওনাদের অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? ইন্টারেস্টিং লাগছে, ইন্টারেস্টিং লাগছে শুনে তুই কি ভালো লাগতেছে বিশ্বাস করবেন না। চোখ ফাইটা কান্না চলে আসতেছে, বিশ্বাস করেন। কত মানুষের কাছে ভিক্ষা করছি, 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা মুখের উপর তুলে মারছে। মানুষের বাড়িতে যে ভিক্ষা করতে গেছি, মুখের উপরে টাকা বাইরা ঠাস করে দরজাটা মুখের উপরে বন্ধ করে দিচ্ছে। কোনোদিন টাইম দেখায় না, বিশ্বাস করেন। আজকে আপনার মুখে যখন শুনছি আমাদের প্রতি আপনাদের ইন্টারেস্ট লাগছে, তার মানে আমাদেরকে আপনাদের ভালো লাগছে। আমরা 3 জনের টিম, এই টিমের প্রতি আপনার যে ভালো লাগা আমি বুঝাইতে পারব না। কিন্তু আন্টি আজকে আপনার কাছে ভিক্ষা চাইবো না, ভিক্ষা ছাড়া অন্য একটা জিনিস চাইবো আন্টি। আপনি না করতে পারবেন না। কি বলছি? বিশেষ কি চাও তুমি? একটু একটু মাথা গোজার চাই আন্টি। আন্টি এত বড় দুনিয়া, এত বড় ঢাকার শহর, 3টা আল্লাহর বান্দা, একটু মাথা গোজার চাই না আন্টি। আন্টি আমরা আপনার আন্টি বলে ডাকছি। আন্টি ওর তো কি খালা ফুবু, আর খালা মানে কি মায়ের বোন খালা। বিশ্বাস করেন আন্টি, বিশ্বাস করেন খালাম্মা, আপনার মুখটা দেখতে 100% আমার মায়ের মা। আন্টি একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে দেখতে বড় লোক মানুষ, আর তার মা ছিল গরিব মানুষ। গরিব গরিব আন্টি, মাগো খালাম্মা, আপনার এত বড় বাড়ি, এই বাড়ির যে কোনো একটা কোনাকান সেটা আমাদের 3 জন একটু ঠাই দিবেন। খালি রাতের বেলায় আর দবছর একটু শুভ সকাল ঠিক আছে ঠিক আছে, উঠো, উঠো। আমি দেখছি। আচ্ছা আমি দেখছি কি করা যায়। এদের কি বাড়িতে রাখবো? বিষয়টা কেমন না? আহা মা, তারা কোনো বিপদে না পড়লে তো আসতো না। তো করে বলতেছে দাও না একটা রুম।
আমাদের তো একটা গোডাউনের রুম আছে, ওটা দিয়ে দাও। কিন্তু এত বড় বড় ছেলেরা যদি আমাদের বাড়িতে থাকে, আশেপাশের লোকজন কি বলবে? সেটা তো ভালো হবে আরো। এই অসহায়ের উপর দিলটা নরম করে দেব আল্লাহ, তাকে মাঝে দিল নরম করে দেব। হবে না। সবাই তো এলাকার জানে আমার বাবা অনেক কোটিপতি, আমাদের বাসায় তো ডাকাতি করার জন্য সবসময় লোক থাকে, আর আমাদের একটা দারোয়ানও নেই। এখন যদি তারা আমাদের বাসায় থাকে, এলাকার মানুষ দেখে, তাহলে ভয়ে কেউ ডাকাতি করতে আসবে না। বিনা পয়সায় একটা দারোয়ান পেয়ে যাবো, একটা না তিনটা। তাদের অন্তরের অবধ পদের বলে দাও আমাদের জন্য আল্লাহ। তুই একদম ঠিক কথাই বলেছিস, 3টা দারুণ বিনা পয়সায় পেয়ে যাব। ওরা থাকলে বরং আমাদের উপকারী হবে, কি বলিস তুই? আচ্ছা, আচ্ছা শোনো বাবা, ওই আমার না উপরে 2টা রুম খালি আছে, তোমরা ইচ্ছা করলে ওখানে থাকতে পারো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এসো তোমরা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এসো। আসেন। এটা হচ্ছে আপনাদের রুম, আপনারা এখন থেকে এই রুমে থাকবেন। এই রুমে? ওমা, এটা এটা তো দেখতেছি একটা গোডাউন। এটা কেমন দয়া করলেন আপা? আবার এখানে তো আমরা কেন, একটা মশাও থাকতে পারবে না, তুমি বন্ধ করে বলুন। কি করে তো ভিক্ষা চাইতেছেন ভিআইপি বাসা থাকতে যদি সে এটাই তো বেশি সে করবে কয়। রুমটা কিন্তু ভালোই বড় আছে, এই যে এই জিনিসগুলো আপনারা সরাই ফেলেন, 3জন কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন। আপনি পারবেন, বলেন আপনি পারবেন এই ঘরে থাকতে? একটু অ্যাডজাস্ট করে নেন না, আমি জানি আপনারা চাইলেই থাকতে পারবেন। আর আমার বাবা আছে না, এত কিপটা, তার নিজের রুমটাই ঠিক করতে চায় না, এই রুম কি ঠিক করবে? একটু অ্যাডজাস্ট করে নেন প্লিজ। আর এই রুমটা কিন্তু এমনি অনেক বড়, আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম। আরে না 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 না, কি যে বলে না ওনারা, বাদ দেন তো ওনাদের কথা। আমরা এই রুমে অনেক শান্তিতে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। একদম মনে করেন যে ধুলা টুলা এগুলো সব পরিষ্কার করে চকচকে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আচ্ছা, আপনার কাছে না আমি একটা কথা জানতে চাই, আমি কি জানতে পারি? হ্যাঁ বলেন। ওই নিচে আমরা যখন আন্টিকে আন্টি বলে ভিক্ষা চাচ্ছিলাম, তখন না আন্টি খুব সুন্দর করে হাসি দিয়েছে। আর আন্টির হাসিটার মতো আপনার হাসিটাও কিন্তু সুন্দর। আচ্ছা, আপনাকে কি বলে ডাকলে আপনিও এত সুন্দর করে হাসি দিবেন? সেটা না হয় পরে ঠিক করা যাবে, আপাতত আপনারা ফ্রেশ হয়ে নিচে আসেন, আমি মাকে খাবার দিতে বলছি। আচ্ছা। এটা সব কয়টাকে শায়েস্তা করতে হবে। একটা অফিসে এসে ঠিকঠাক মতো কাজ করে না। ছোট লোকের বাচ্চারা মাস গেলে খালি বেতন বেতন বেতন, আর কিছুদিন পর পর বেতন বাড়িয়ে দাও। সব কয়টার চাকরি আমি নট করছি। ম্যানেজার, কাম টু মাই রুম রাইট নাও। স্যার, এই ম্যানেজার, অফিসে এসে কি করো? এই যে কর্মচারীরা ঠিকঠাক মতো কাজ করে না, বিদ্রোহ করে, তুমি কিছু বলো না কেন? সালাম দিয়ে চলো নাকি? স্যার কি বলবো স্যার, স্যার ওদের দাবি তো ন্যায্যই। গত 10 বছরে ওদের একটা টাকাও বেতন বাড়ানো হয় নাই। স্যার আপনি বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করুন, গত 10 বছর আগের 10 টাকা আর বর্তমানে 20 টাকা স্যার সমান কথা স্যার। এই ম্যানেজার, তুমি কি আমার লোক? তুমি কি আমার সুবিধা দেখবা না ওই কর্মচারী ফকিরদের সুবিধা দেখবা? না স্যার, অবশ্যই আপনার সুবিধা দেখবো স্যার। কিন্তু স্যার আপনার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি, বরিশাল জোনের 5 জন ম্যানেজার স্যার আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী কাজ করতে রাজি না স্যার। ওদের চাকরি নট করে দাও, দেখা দরকার নাই। আরে যদি চাকরি চলে যায় খাবে কি, চলবে কিভাবে সেটা জানে না, খালি বিদ্রোহ করে। এই দাঁড়ায় আসো কেন? প্রোফাইল নিয়ে আসো, ওদের আমি চাকরি নট করে দেবো। হ্যাঁ স্যার, কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া এভাবে একজনকে হুটহাট চাকরি থেকে নট করে দেওয়াটা কি ঠিক হবে স্যার? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। না স্যার, বলছিলাম কি, এভাবে একজনকে হুট করে চাকরি থেকে নট করে দিলে স্যার সে তার পরিবার পরিজন নিয়ে কিভাবে থাকবে? আর তাছাড়া আমাদের কোম্পানিতে কোনো প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রাখি নাই।
একজনের চাকরি থেকে ছাঁটাই করে দিলে সে কিভাবে চলবে সেই চিন্তাও আমরা করিনি স্যার। ওরে বাবা, গরিব ছোট লোকেদের জন্য এত মায়া, এত দরদ। এই, কারো চাকরি যাওয়ার দরকার নাই তোমার। তুমি যেহেতু কর্মচারীদেরকে হ্যান্ডেল করতে পারছো না, তোমার চাকরি আজকের থেকে নট। স্যার স্যার দয়া করে আমার চাকরিটা নট করবেন না স্যার। স্যার আমার মা হসপিটালে ভর্তি, মারাত্মক রোগে আক্রান্ত, আর আমার বাবা নাই স্যার। ভাই বোন দুজনকে পড়াশোনা করাইতে হয় আমাকে। স্যার আমার পরিবার তো আছেই। খবরদার, চুপ। আর কোনো কথা শুনতে চাই না। যেহেতু তুমি হ্যান্ডেল করতে পারছো না, তুমি অযোগ্য ম্যানেজার। বেরিয়ে যাও, আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও রাইট নাও। স্যার একবার সুযোগ। কথা বলে দারোয়ান ডাকো। ঘর ধাক্কা দিয়ে কিন্তু দারোয়ান তোমাকে বের করে দেবে। তার আগে চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও। এই! Yes. We're fucking. Please give us arms. Please, please, please give us arms. এই মিয়া, আপনি যে একটা ফকির এটার প্রমাণ দিতেছেন। আপনি একটা ভদ্রলোকের বাড়িতে বসে একটা ডাইনিং টেবিলে বসে আপনি ভাত খাইতেছেন, একটা সুন্দর করে খান। পেটের ভিতরে কি রাক্ষস ঢুকছে? হাবাইতার মতো খাইতেছেন কেন? একটা সুন্দর স্ট্যান্ডার্ড করে খান। তুই মিয়া, তুই সাইকেলের যে ফকির, আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে খাইতে কর। আপনাকে খাবার আপনারা যেন মানে এমনি খান, আমার মতো খাইতে দেন। আপনাদের দুজনের ভিতরে প্রবলেম আছে। আপনারা আসলে জানেনই না স্ট্যান্ডার্ড কাকে বলে। এরা এতটুকু ধরবেন আঙ্গুল দিয়ে, এরপরে এই দেখেন, এই যে ভাতটা তুললেন, লোকমাটা নিলেন, এরপর উপরে এই লোকমাটার উপরে দিবেন মুরগির মাংস, তারপর উঠানোর পরে এইভাবে দিবেন। দাঁড়ান, আরো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যখন আপনি চাবাবেন তখন সাউন্ড হতে হবে এইভাবে। আপনার খাওন দেখে আমার মনে হইতেছে একটা পাখি খাবার খাইতেছে। মিয়া, আপনার মতো যদি আমি খাইতে যাই একটু একটু করে লোকমা করিয়া, আমি 3 প্লেটের ভাত 3 দিনে শেষ করতে পারবো। মুরগি রোস্ট, রুই মাছ, চিংড়ি মাছ ভুনা। এত খাবার কেমনে খামো ওরে আমার ভাই, আমার আল্লাহ নবীর নাম। বাপের বয়সে এত খাবার চোখে দেখি নাই, আমার আল্লাহ নবী। আমরা কেন ভিক্ষা করতেছি? হ্যাঁ, আরে বাবা, ওনারা আমাদেরকে এত সুন্দর একটা বাড়িতে থাকতে দিচ্ছে, আমাদেরকে খাইতে দিচ্ছে, আর আমরা এখানে বসে ভিক্ষাগিরি করতেছি, তাই না? এটা কেমন দেখায় বলেন তো? হয়েছে কি, খুশিতে ঠেলায় ফলোতে ফলোতে রিহার্সাল করতেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিক মতো সব খাচ্ছ তো? নিয়ে নিয়ে খাও, তোমাদের যা মনে চায়। হ্যাঁ, একটু সুন্দর করে খাও, আর নিজেদের বাড়ি মনে করে খাবে, কোনো সমস্যা নেই। এই ফকিনি বাচ্চা, তোরা রাস্তায় আমাকে ফিডিং দিছিস, আমি কিচ্ছু বলি নাই। বাসার সামনে আন্দোলন করছিস, আমি তোদের দাবি মেনে নিছি। এরপর তোরা, এই তুই আমার চেয়ারে বসে খাচ্ছিস? তোর এত বড় সাহস! তোকে আমি বাবা এখানে চিল্লাচিল্লি কেন হচ্ছে? এই চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, ওদেরকে বাসায় স্থান দিছে, আবার আমি যে চেয়ারে বসে সেই চেয়ারে বসায় খাওয়াইতাছে। খবরদার বললাম চৌধুরী, ওদের খাবার নিয়ে আর একটা কথাও বলবে না। যদি বলো না, তোমার মাথার কিন্তু একটা চুলও থাকবে না, বলে দিলাম। বাবা তুমি সবসময় কেন এত কিপটামি করো? তোমার তো এত টাকা, তুমি এত টাকা কি করবা? এখন বুঝবি না, সময় হলে ঠিকই বুঝবি। তোমরা মন মতো খাও বাবা, তোমরা কোনো টেনশন করো না, খাও। গরুর কালা আন্টি, ওই যে গরুর কালা ভুনা। ঝোল ঝোল ঝোলটা দিলেই হবে। 2 টুকরা গোস্ত। ঝোল ঝোল দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, খাইতে ইচ্ছা করতেছে গরুর মাংস। তুমি মেয়ে ঝোলের কথা কইলা কেন? খাইতে দিছি রে তো চল মাংস, গরুর মাংস। এই ঝোল নিয়ে আসলে তোমার মাথায় ডাল।
আচ্ছা মা, আমি তোমাকে 100 বার করে বলছি যে ওষুধটা ঠিকঠাক মতন খাবা। এই যে তুমি ওষুধটা ঠিকঠাক মতো খাচ্ছ না, তোমার শরীরটা তো আবার খারাপ করবে। আর আমি কি তোমার সাথে আছি বলো? তুমি এমন করো না তো। আর শোনো, আমি ঢাকা থেকে এবার গিয়ে তোমার বড় একটা ডাক্তার দেখাবো। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একদম না করতে পারবো না। আমি ঢাকাতে একজন ডাক্তারের সাথে কথা বলে রাখছি, যদি ওখানে ভালো ডাক্তার না পাই তোমাকে নিয়ে আমি ঢাকায় চলে আসবো তোমার চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার, আপনার কি মন খারাপ? মানে কেউ কি অসুস্থ? আসলে মার টিউমার হয়েছে তো, ডক্টর বলেছে অপারেশন করতে হবে। আর তাই একটু টাকা পয়সা ম্যানেজ করার চিন্তায় আছে। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারি। কিভাবে? আপনি তো জানেন আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবার তো অনেক টাকা। কি বলেন? আপনি একাই আমাকে এতগুলো টাকা দিবেন? হ্যাঁ একাই দিব, সমস্যা কি? কিন্তু আপনি না বললেন যে আপনার বাবা নাকি অনেক কিপটা। হ্যাঁ কিন্তু সেটা তো তার নিজের ব্যাপার, আমার ব্যাপারে তো না। ও, কিন্তু তারপরও আপনি আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা কেন দিতে চাচ্ছেন? আমি তো আপনার কেউ না। কেউ এখন না, বাট যদি কখনো কেউ হয়ে যায়। না আমি না আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। মানে আমি আপনার কেউ কিভাবে হব আসলে? আচ্ছা এখন এত কিছু ভাবার দরকার নাই। আপনি চাইলে কিন্তু আমরা অনেক ভালো বন্ধু হতে পারি। ইয়ে, মানে বুঝলাম না। দেখেন, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি ছোটবেলা থেকে আমেরিকায় বড় হয়েছি, সেখানে পড়ালেখা করেছি। অনেক রকম মানুষ দেখেছি, অনেক কালারের মানুষ দেখেছি, কিন্তু এমন কোনো মানুষ দেখিনি যার চোখ দেখে আমি তাকে বিশ্বাস করতে পারি। আর আপনাকে দেখে আমার এরকম মানে মনে হচ্ছে যে আপনাকে আমার বিশ্বাস করা যেতে পারে। দেখেন, আপনার এই কথায় আমার আপত্তি আছে। আপনারা অনেক বড় মাপের মানুষ, আমি একজন গরিব মানুষ, কিভাবে আমাদের বন্ধুত্ব হবে বলেন? এটা কখনোই মেনে নেওয়ার মতো না। কেন? বড় লোক আর গরিব কি বন্ধু হতে পারে না? দেখেন, তেল আর জল কখনো এক হয় না। ঠিক তেমন ভাবেই আপনার বাবা যদি জানে যে এত রাত্রেবেলা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে কিন্তু উনি আমাকে মেরেই ফেলবে। প্লিজ, আপনার হাত জোর করে বলতেছি, আপনি আর কোনো কথা বলেন না, আপনি প্লিজ যান। আচ্ছা, আমার একটা ব্যাপার না মাথায় ঢোকে না। রাজা সাহেব, আপনি কি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এইরকম পরিলান একটা মাইয়ারে অ্যাভয়েড করেন, ইগনোর করেন? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হচ্ছে? এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে? দেখি তো। আরে মাপতে দেন। ভাই কি আপনার এত বড় কপাল! আরে মি আপনার তো সান কপাল। এই কপাল রে আপনি পুরো কপাল বানাইতেছেন। ভাই, আমি বলি কি, তার চেয়ে ভালো আমরা যে কাজে আসছি সেই কাজের দিকে ফোকাস হই। হ্যাঁ, আমরা একটা মিশনে আসছি, এটা ভুলে গেলে তো চলবে না। ফোকাস তো আছে, ফোকাসে ফোকাসে একেবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়া ফোকাসের উপর ফোকাস রাখছি, বুঝতে পারছেন? আমি বলি কি, একের ভিতরে দুই। রাজ্য শহর রাজকন্যা, একদিকে এত সুন্দর একটা মেয়েরও বউ হিসাবে পাইলা, আর এত বড় একটা বাড়িও পাইলা। ভাইরে, কোন দুঃখে যে বিয়েটা করছিলাম, একটা পোলো হয়ে গেছে। বউয়ের চেহারা দেখতে খারাপ না, ভালোই। ভাই, এই প্রস্তাব যদি আমারে দিত এই রাজ্যের রাজকন্যারে বিয়ে করুন লেগা, আমি কিন্তু হাতছাড়া করতাম না, আমার বউ বাচ্চারে তালাক দিয়ে দিতাম। বাচ্চা চাপ। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আমাদের কাজের প্রতি যে মিশনে আসতে আমরা সেটার দিকে ফোকাস করা উচিত। আপনারা যে কি করতেছেন আমি না বুঝতেছি, আপনাদেরকে আর কি বলবো। আরে ভাই, বোকা। বুঝলাম না, আসলে কি মাথা খারাপ? এইরকম সুযোগ তো যে একজন পথের পাগল সেও হাতছাড়া করবে না। ভাই রে, চিন্তা করতে পারে রাজ্য আর রাজকন্যা, এই লোকটা যদি এই রাজকন্যার বিয়ে করে এই রাজ্য আর রাজকন্যার মালিক হয়ে যেত, আমরা এখন কই থাকি? একটা আস্থা বলে থাকতে দিচ্ছি,
সুন্দর করে পরিষ্কার করার পরেও সে সারপোকা আছে। এই সারপোকের কামড় খেয়ে তো মরে যেতেছি। যদি বিয়া করতো তাহলে আম করে তো ভাই হিসাবে 2টা রুম দিত, তুই ভাই 2 রুমে সুন্দর করে থাকতে পারতাম। এবং সেটা পার্মানেন্টলি। হ্যাঁ। এত সুন্দর মাইয়ার এত সুন্দর ঘর, সে কেমনে করে মুখ বন্ধ করেন নিয়া, আপনি কি বেলকনিতে এসে ভিক্ষা করতে আসছেন নিয়া? রাতের বেলা আশেপাশের মানুষজন এসে পিটাইবো নিয়ে বাড়ি ছাড়া করবো। পাগলে বুঝাই আমার আল্লাহ নবীজির নাম। ম্যানেজার, কালকে কনসার্ন ব্রাদার্স থেকে 10 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকবে। অফিসিয়াল অ্যাকাউন্টে ঢুকবে না, আমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকবে। কথাটা যেন মনে থাকে। আর সাভারে কি খবর? রিসোর্টের কাজ কতদূর এগুলো? আচ্ছা, দ্রুত কাজ করতে বলেন। আর শোনেন, এই খবরটা যেন ম্যাডাম না জানে, বুঝতে পারছেন? ওকে, বাই। এই ফোন রাখো, রাখো ফোন। কি ব্যাপার, তোমাকে এত অস্থির লাগছে? কোনো সমস্যা? না, মানে একটু অফিসিয়াল ব্যাপার নিয়ে একটু ঝামেলায় আছি। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে? তুমি জানলে কি করে? কারণ তোমার অ্যাকাউন্টটা আমি ফ্রিজ করেছি। কি? তুমি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করেছো? কেন করেছো? কারণ তোমার যত অপকর্ম আছে সব আমি জানতে পেরেছি। আমি কুকর্ম করেছি? একদম উল্টোপাল্টা কথা বলবা না। তোমার কাছে প্রমাণ আছে আমি যে কুকর্ম করেছি? তার কোন প্রমাণ আছে? প্রমাণ দেখতে চাও? কি প্রমাণ? রাজা, বাদশা, সম্রাট। কি ব্যাপার? আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি এদিকে ডেকেছো কেন? এই ছোট লোক ভিক্ষুক থেকে কেন রাখছো? কারণ ওরাই হচ্ছে আমার প্রমাণ। এরা প্রমাণ? এরা তোমার প্রমাণ? হ্যাঁ, যাদেরকে আমি কোট টাই পরা অবস্থায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখছি, এরাই তোমার প্রমাণ? যাদেরকে লাই দিয়ে তুমি মাথায় তুলছো, এই বাসায় থাকতে দিয়েছো। তুমি যে ওদের ভিক্ষুক বলছো, তুমি কি ওদের আসল পরিচয় জানো? এতদিন তো জানতাম এরা ভিক্ষুক, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে ওরা বিশাল বড় একটা গ্যাং এর সাথে জড়িত। বড় বড় লোকদেরকে ধরে টার্গেট করে, তারপরে বড় লোকদের কাছ থেকে সুবিধা ভোগ করে। এবারও আবার ভুল করলেন। আপনি এত বড় একটা কোম্পানির মালিক, এত ভুল করলে হবে? স্যার, আমরা কোনো গ্যাংয়ের অংশ না, আমরা সত্যিকারের ভিক্ষুক। আমরা 3 জন আপনার কোম্পানির খুব সাধারণ একটা কর্মচারী। স্যার, আমাদের জীবনটা অনেক সহজ সরল। এই সহজ সরল জীবনটা ধ্বংস করে দেয় আপনাদের মতো কিছু বড় লোক, যাদের এক সিগনেচারে আমাদের পুরো জীবনটা ছারখার হয়ে যায়। সামান্য একটা কমপ্লেন পেয়ে কোনো কিছু না চিন্তা করে হুটহাট করে আপনার কর্মচারীদেরকে আপনি চাকরি থেকে নট করে দেন। আচ্ছা, চাকরি থেকে নট করে দেওয়ার আগে একবারও কি চিন্তা করেন যে কর্মচারীটাকে আপনি কোম্পানি থেকে বের করে দিলেন, এই যে চাকরিটা চলে গেল, ওই মানুষটার কি হলো? ওই মানুষটার পরিবারের কি অবস্থায় দাঁড়ালো? আপনি তো জানেন না স্যার, যে পরিবারগুলো আপনার জন্য এত কষ্ট পাইলো, ওই পরিবারগুলোর অবস্থা ওই পথে ফকিরের মতনই হয়। কিন্তু একটা কথা জানেন, ওই পথের ফকির যে কারো কাছে হাত পাততে পারে যে কোনো কিছুর জন্য, কিন্তু চাকরিচ্যুত ওই গ্রাজুয়েটরা চাইলে হাত পাততে পারে না। চুপ কর, আমার তো একটা কথা বলবি না। এই সব বলি গিয়ে প্রেস ক্লাবের সামনে আওড়া, আমার সামনে আওড়াবি না। যা, এই মুহূর্তে তোরা আমার বাসা থেকে বেরিয়ে যাবে। যা বলতেছি। তুমি ওদের কথা বিশ্বাস করো না, ওরা যেটা বলছে সেটা ভুল বলছে। শাট আপ! আমি সব জানি। জি, হয়েছে কি ম্যাডাম, আমরা তো কেউ নিম্নবিত্ত ঘরের, কেউ মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের বাবা মা অনেক আশা নিয়ে জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে আমাদেরকে পড়াশোনা করাইছে একটা চাকরির আশায় ম্যাডাম। বর্তমান যুগে এই ঢাকা শহরে চাকরি তো সোনার হরিণ ম্যাডাম। অনেক কষ্টে আপনাদের কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, কিন্তু হুট করে উইদাউট নোটিসে স্যার আমার চাকরিটা খেয়ে দিচ্ছেন ম্যাডাম।
এখন বিষয়টা হচ্ছে ম্যাডাম, আমার একটা সন্তান আছে, আমার একটা কন্যা সন্তান। আমার মেয়েটার ম্যাডাম একটা দুরারোগ্য ব্যাধি, প্রতি 3 মাস অন্তর অন্তর তার ব্লাড চেঞ্জ করতে হয়। এখন হাজার হাজার টাকার দরকার। একদিকে আমার মেয়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে প্রতিদিনের দৈনন্দিন বাজার করে খাওয়া। আমি তো হিমশিম খাচ্ছি ম্যাডাম। আমি মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরছি, একটা টিউশনি পর্যন্ত জোগাড় করতে পারিনি। এখন আমার মরণ দশা ম্যাডাম, প্লিজ যে কোনো মূল্যে আমার চাকরিটা ফেরত চাই ম্যাডাম। ও আচ্ছা, বুঝলাম। তা আপনার সমস্যাটা কি? আমি দীর্ঘ 8 বছর যাবত কোম্পানিতে সততা ও নিষ্ঠার সাথে চাকরি করে আসছি। আমি দুইবার কোম্পানির এমপ্লয় অফ দ্য ইয়ার হয়েছি। আমি এত নিষ্ঠার সাথে এত ধরে চাকরি করে আসছি ম্যাডাম, অথচ স্যার হঠাৎ করে বিনা নোটিশে আমাকে চাকরিচ্যুত করলেন। ম্যাডাম, শুধু আমি না, আমার মতো শত শত কর্মী যারা সততার সাথে চাকরি করে যাচ্ছে, তাদের হুটহাট চাকরি চলে যায়, তারও আমার মতো পথে বসে গেছে ম্যাডাম। আমার ফ্যামিলিকে আমি ঢাকে রাখতে পারি নাই, সবাইকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের গ্রামের বাড়িতে ভিটা মাটি ছাড়া আর আমার কিছু নাই। গ্রামে যদি আমার জমি জমা থাকতো, হয়তো আমি হাল চাষ করে আমার পরিবারটা চালাইতে পারতাম ম্যাডাম, কিন্তু সেই সুযোগ আমার নাই। আমরা এখন কোথায় যাব, কি করবো ম্যাডাম, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা পুরো পথে বসে গেছি, আমরা ফ্যামিলি চালাতে পারতেছি না ম্যাডাম। আমরা এখন অন্য কোনো কোম্পানি যদি যাই, সেখানে এনওসি চাই, কারণ আমার কোম্পানি আমাকে এনওসি দিচ্ছে না। আর আপনার? ম্যাডাম, আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে খুব ভালো করে পড়াশোনা করাবে, একদম মানুষের মতন মানুষ করবে। কিন্তু আসলে আমি যখন অনেক ছোট ছিলাম ওখানে আমার বাবা মারা যায়। আমার মা মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনেক কষ্ট করে বাড়ির কাজ করে আমাকে পড়াশোনা করে ম্যাডাম। আমার মা যত কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে ম্যাডাম, আমার মায়ের কষ্ট দেখার পর আমি বুঝতে পারছি যে আমাকে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে। তখন আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি ম্যাডাম, কিছু করি নাই জীবনে। আর এত ভালো করে পড়াশোনা করলাম, ম্যাট্রিকে ইন্টারে কত ভালো রেজাল্ট করলাম ম্যাডাম। তারপরে অনেক কষ্টে স্যারের কোম্পানিতে আমি চাকরিটা নেই, কিন্তু 1 মাস যেতে না যেতেই চাকরি থেকে বরখাস্ত করে দিল ম্যাডাম। আমি কি করবো বুঝতে পারি নাই। আমার মাকে আমি ডাক্তারের কাছে দেখাতেও পারতেছি না ম্যাডাম। আমার মা অসুস্থ রোগী, আমি কি করবো, আমি কোথায় যাবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমরা অনেকদিন স্যারের সাথে দেখাও করতে চাইছি, কিন্তু স্যার যেহেতু দেখা করতেছে না, কি করবো। পরে আমরা সবাই মিলে ম্যানেজারের কাছে যাই। আমরা ম্যানেজার স্যারকে যে বললাম যে স্যার আমরা কি করছি আমাদেরকে বলেন। স্যার তখন বললো যে সে আমাদের এমডি স্যারের সাথে কথা বলবে। আমরা ভাবলাম যে আচ্ছা এমডি স্যারের সাথে কথা বলে যদি কিছু একটা হয়। কিন্তু ম্যাডাম পরের দিন জানতে পারি আমাদের ম্যানেজার স্যারকেও চাকরি থেকে বরখাস্ত করে দিছে। এখন আমরা কার কাছে যাবো ম্যাডাম বলেন? ওকে, আমি আপনাদের কথাটা শুনলাম, কিন্তু আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আপনাদের নিজেদের দায়িত্বে কোনো অবহেলা নেই তো? মানে আপনারা কোনো কাজে, নিজেদের কাজের প্রতি কোনো গাফলতি বা ফল্ট করেননি তো? জি না ম্যাডাম, জীবনে কোনোদিন কোনো অন্যায় অপরাধটাই জানতে পারিনি, কোনোদিন ক্লিয়ার করে বলেও নাই। এখন ম্যাডাম আপনি একটু স্যারকে বুঝাই বলেন যে এই অবস্থায় আমরা এখন কই যাব, কি খাবো না খাবো কিছুই বুঝতে পারতেছি না। আপনি একটু আমাদের দয়া করেন ম্যাডাম। না না, এটা তো মোটেই ঠিক করেনি, এই কাজটা একদমই ঠিক হয়নি। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা প্ল্যান শেয়ার করব। যেহেতু আপনারা বলছেন আপনাদের কোনো ফল্ট নেই, আপনারা যদি আমার প্ল্যান মতো চলতে পারেন তাহলে আপনাদের চাকরিটা ফেরত পাওয়ার একটা আশা আছে। আমরা রাজি আছি ম্যাডাম, যা বলবেন তাই করতে রাজি আছি ম্যাডাম। জি ম্যাডাম, জি বলেন কি করতে হবে। অবশ্যই রাজি। আমি যা বলছি আমার কথা মতো আপনাদের চলতে হবে। চৌধুরী, তুমি আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না। তুমি শুধু নিরপরাধ এমপ্লয়ীদের চাকরিচ্যুত করনি, এর বাইরেও অনেক অপরাধ করেছো যার কোনো ক্ষমা নেই। তুমি আসলে ভুলে গেছো
যে তোমার এই কোম্পানির প্রকৃত মালিক আমি। তুমি ভুলে গেছো তোমার অতীত, তুমি এও ভুলে গেছো যে তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসা হয়েছে। তোমাকে যেই সুযোগটা আমি দিয়েছিলাম না, সেই সুযোগের অপব্যবহার করে তুমি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছো আর হয়ে উঠেছো আত্মঅহংকারী। আর এই জন্যই আমি তোমাকে সমস্ত দায়িত্ব থেকে বহিষ্কার করলাম এবং চাকরিচ্যুত করলাম। প্লিজ তুমি আমাকে একটিবার সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। প্লিজ। তুমি কোনো সুযোগ পাবে না, কারণ তুমি কাউকে সুযোগ দাওনি। সুযোগ পাবে বরং এখন ওরা ওদের চাকরি আবার ফেরত পাবে এবং খুব ভালো বেতনে। সরি, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে। প্লিজ, আমার ভুলের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ। আমি তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে, যদি তুমি নিজেকে শুধরে নাও। আমাকে আরেকটিবার সুযোগ দাও। যাক, আলহামদুলিল্লাহ আমাদের স্যার তার ভুল বুঝতে পেরেছেন, আপনিও তাকে তার আবার আগের চিন্তা চেতনা ফিরিয়ে আনতে পেরেছেন, এটা খুবই ভালো লাগলো। যাই হোক, তাহলে আমরা আসি ম্যাডাম, আসি তাহলে স্যার, আসি। আল্লাহ হাফিজ, আসসালাম। রাজা, তোমাকে আমার আরো একটি কথা রাখতে হবে। বলেন না ম্যাডাম, কি কথা রাখতে হবে? আমি আপনার সব কথা রাখতে রাজি আছি। আমার একমাত্র মেয়ে, ওর দায়িত্ব তোমাকে নিতে হবে। কারণ তোমার মতো এরকম একজন সৎ আর ভালো ছেলে আমি আর কোথাও পাবো না। আর তাছাড়া আমি এটাও জানতে পেরেছি যে আমার মেয়ে আর তুমি দুজনকে খুব পছন্দ করো। তাই আমি চাই তুমি আমার মেয়ের দায়িত্ব নাও। তুমি কি বলো? জীবন চলা পথে তুমি কোনো সিদ্ধান্ত ভুল নাওনি, আমি নিয়েছি। তাই তুমি যে ডিসিশন নিবে আমার কোনো আপত্তি নেই। আয় মা, আয়, এসো। নাও, হাত দাও। Please give us arms. এই দোয়া করে দাও। Please give us arms.